মাস্টারমশাই নিজে ধ্যানের সাহায্যে কথাগুলোকে যেন সদ্য শুনে তারপরে লিখতেন, এবং তার অভিপ্রায় ছিল যারা শুনবে বা যারা পড়বে তারা যেন সেই চিত্রটিকে চোখের সামনে দেখছে, সাক্ষাৎভাবে ঠাকুরের কাছ থেকে ঠাকুরের কথা শুনছে। এইভাবে ধ্যানের সঙ্গে সঙ্গে কথাগুলো আলোচনা করে, তা যদি করে তাহলে কথাগুলো ঠাকুরের ব্যক্তিত্ব থেকে বিচ্ছিন্ন রূপে আসবে না, তার ব্যক্তিত্বের প্রভায় উজ্জ্বল হয়ে আসবে, জীবন্ত প্রাণবন্ত হয়ে কথাগুলো আমাদের কাছে পৌঁছাবে। বিমিত্ত নই ব্যক্তিরূপে নয়। উপদেশগুলো তখন যাকে বিমূর্ত অ্যাবস্ট্রাক্ট বলে তা মনে হবে না, মনে হবে ঠাকুর সাক্ষাৎ যেন বলছেন, এবং বলছেন আমাদের মতো লোকের জন্য। এই চিত্রটি সামনে রেখে আমরা তা চিন্তা করে কথামৃত আলোচনা করলে বহু সুফল পাব। তাই বুদ্ধেশানন্দ বারবার বলছেন, যখন মানুষ মাত্রেই ভুল হয়, কিন্তু মাস্টারমশাইয়ের ক্ষেত্রে বা যারা বিভিন্ন মনীষীগণ বিশেষ করে ঠাকুর বা দেবতার সাহায্যে পৃথিবীতে জন্মগ্রহণ করেন, তারা কিন্তু অব্যক্ত শক্তি নিয়েই আসেন। তাই মাস্টারমশাই যে এর থেকে আলাদা নয় তা বারবার এখানে বুঝিয়ে দিচ্ছেন। তাই বলছেন মনে হবে ঠাকুর সাক্ষাৎ যেন বলছেন, এবং বলছেন আমাদের মতো লোকের জন্য। এই চিত্রটি সামনে রেখে আমরা তার চিন্তা করে কথামৃত আলোচনা করলে বহু সুফল পাব। তাই মাস্টারমশাই এইভাবে কথাগুলো বলছেন, কোনো নাটকীয় ফললাভের উদ্দেশ্যে নয়, ধ্যানের বস্তু করে তিনি কথাগুলো আমাদের সামনে দিয়েছেন। এখানে একটা জিনিস লক্ষ্য করবা, যে মাস্টারমশাই ঠাকুরের কাছে যাবেন মনে এরকম কোনো সংকল্প নিয়ে বেরোননি। বরানগরে গেছেন, অনেক বাগান ছিল তখন সেখানে, এ বাগানে সে বাগানে বেরিয়ে বেড়াচ্ছেন। এমন সময় তার আত্মীয় সিধু, যিনি ওই জায়গার সঙ্গে পরিচিত, তিনি বললেন গঙ্গার ধারে একটা চমৎকার বাগান আছে, সে বাগানটি কি দেখতে যাবেন? সেখানে একজন পরমহংস আছেন। তারপরে এ বাগানে সে বাগানে বেড়াতে বেড়াতে তারা দক্ষিণেশ্বরে কালীবাড়ির বাগানে গিয়ে পড়লেন। তাই মাস্টারমশাই দৈবক্রমেই সেখানে গিয়ে পড়েছেন, পরিকল্পনা করে নয়। সাধু দেখতে যে গেছেন তাও নয়। তারপরে ঠাকুরের কাছে গিয়ে মাস্টারমশাই দেখলেন অপরের সঙ্গে ঠাকুর কথা বলছেন। সেই কথার এখানে উল্লেখ মাত্র করেছেন। কথাগুলোর সঙ্গে মাস্টারমশাইয়ের অন্তরের কোনো যোগ তখনও হয়নি, তবে কথাগুলো তার ভালো লেগেছে। মনে হয় তখনও ঠাকুরের আকর্ষণ খুব প্রবলভাবে যে বোধ করছেন তাও নয়, কারণ বলছেন একবার দেখি কোথায় এসেছি, তারপর এখানে এসে বসব। বাগান দেখতে ঠাকুরের ঘর থেকে বেরিয়েছেন। এমন সময় আরতির ঘণ্টা, কাঁসার ঘণ্টা, খোল, করতাল বেজে উঠল। তাই সব মন্দিরের আরতি দেখে আবার এলেন ঠাকুরের ঘরের সামনে। দেখলেন ঘরের দরজা বন্ধ। লৌকিক জ্ঞান ও ভগবত জ্ঞান। প্রথমে বিন্দেঝির সঙ্গে কথা। মাস্টারমশাই জিজ্ঞাসা করলেন, আচ্ছা ইনি কি খুব বই টই পড়েন?
বিন্দেজি বলছে, আরে বাবা, বইটই সব ওর মুখে। বিন্দেজি তার তো পড়াশোনা কিছুই নেই, কিন্তু দেখেছে বড় বড় পণ্ডিতদের ঠাকুরের কাছে আসতে, অনেক সাধুকে সেখানে আসতে দেখেছে, বিশিষ্ট ব্যক্তি বিশিষ্ট সাধকদেরও আসতে দেখেছে, এবং তাদের সঙ্গে ঠাকুরের কথা মন দিয়ে না শুনলেও এমনি শুনেছে, এবং এইটুকু জানে যে ঠাকুরের কথায় সকলেই মুগ্ধ। বইটই যে ঠাকুর পড়েন না তা জানে, কাজেই তার সিদ্ধান্ত জানিয়ে দিল, বইটই সবার মুখে। মাস্টার মহেশের কাছে এটা আশ্চর্য বলে মনে হলো, কারণ তার ধারণা ছিল আধ্যাত্মিক জীবনে অভিজ্ঞ হতে হলে গ্রন্থাদি পড়া অপরিহার্য। জ্ঞানের ভাণ্ডার তা না হলে বলবে কি করে বা কি দিয়ে? সুতরাং ঠাকুর বই পড়েন না শুনে তিনি অবাক হলেন। এই প্রসঙ্গে আমরা পরে দেখব একটি ভক্ত মহিমাচরণ, যিনি ঠাকুরের কাছে যেতেন, বলছেন অনেক খাটতে হয় তবে ঈশ্বর লাভ হয়, পড়তেই কত হয় অনন্ত শাস্ত্র। আর ঠাকুর উত্তর দিচ্ছেন, শাস্ত্র কত পড়বে, বই পড়ে কি জানবে, বই পড়ে ঠিক অনুভব হয় না। সাধারণ মানুষের মনে হয় যে জ্ঞান লাভ করতে হলে অনেক শাস্ত্র পড়তে হবে, অনেক না পড়লে জ্ঞান হবে কি করে? লৌকিক জ্ঞানী মানুষ কিছু না পড়ে নিজে কতটুকু অর্জন করতে পারে তার ঠিক নেই। আর এ তো লৌকিক জ্ঞান নয়, ভগবত তত্ত্ব সম্বন্ধে জ্ঞান। শাস্ত্রেই তো লেখা আছে, এবং সাধকদের অনুভূতির কথাও গ্রন্থে লেখা আছে। সেসব বই না পড়লে সে জ্ঞান হবে কি করে? সুতরাং ঈশ্বর লাভ করতে হলে অনেক বই পড়তে হয়, এই কথাই সাধারণের মনে হয়। যা মহিমাচরণ বলেছেন, পড়তেই কত হয়। মহিমাচরণের বাড়িতে ঘরভর্তি বই ছিল। ওই রকম ঘরভর্তি বই দেখার পর লোকে যদি শোনে যে এত সব বই পড়তে হয়, তাহলে সেখানেই নমস্কার করে চলে যাবে, ভাববে আমাদের জীবনে ঈশ্বর লাভ আর হবে না। বিন্দেজির সঙ্গে কথা হবার পর মাস্টারমশাই যখন ঠাকুরের ঘরে ঢুকলেন, ঘরে তখন আর কেউই নেই। তিনি ঠাকুরের ভাবটি লক্ষ্য করলেন। কীরকম ভাব? না, ছিপেতে যখন মাছ এসে লাগে ফাত না নড়ে, তখনও যে ব্যক্তি ছিপ নিয়ে বসে আছে তার যেরকম ভাব হয়, ঠাকুরের ভাব ঠিক সেই রকম। মাস্টারমশাই খুব পর্যবেক্ষণ শক্তি নিয়ে জন্মেছিলেন, অদ্ভুত তার পর্যবেক্ষণ শক্তি। কোনো জায়গায় গেলে প্রত্যেকটি জিনিস খুঁটিয়ে তন্ন তন্ন করে দেখতে পারতেন। ভাষা উড়ো দেখা তাঁর ছিল না। আমরা দেখেছি তিনি মঠে আসতেন, যখন ঘরে ঘরে যেতেন, আর তার সঙ্গে অনুরাগী ভক্ত যারা আসতেন তাদের বলতেন, দেখো সব জিনিস দেখতে হয়, মঠ দেখা কি খালি জায়গাটা দেখা? এসব এসে সব দেখবে, সাধুদের সঙ্গে কথা বলবে, তারা কিভাবে থাকেন দেখবে। উনি দেখতেন ঘরে ঢুকে ঢুকে কারো বিছানার কাছে কিছু বই আছে, কি বই আছে তাও উল্টে দেখতেন। আমরা সম্ভবত আর কাউকে এত খুঁটিয়ে দেখতে দেখিনি। বিশেষ সূক্ষ্ম দৃষ্টি দিয়ে সব দেখা এ তাঁর বরাবরের অভ্যাস ছিল। তাই আমরা কথামৃতের ভিতর যখন বর্ণনা পাই, দেখতে পাই কত খুঁটিয়ে তিনি বর্ণনা করছেন। নিবে
চমকে রূপরাশি নিবিড় আধারে মা তোর চমকে রূপরাশি তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী নিবিড় আধারে মা তোর চমকে রূপরাশি অনন্ত আধার কোলে মহানির্বাণহীন রে অনন্ত আধার কোলে মহানির্বাণহীন চির শান্তি পরিমল অবিরল যায় ভাসি নিবিড় আধারে মা তোর চমকে রূপরাশি নিবিড় আধারে মা তোর চমকে রূপরাশি মহাকাল রূপ ধরি আধার বসন পরি সমাধি মন্দিরে ওমা কে গো তুমি একা বসি মহাকাল রূপ ধরি আধার বসন পরি সমাধি মন্দিরে ওমা কে গো তুমি একা বসি অভয় পদ কমলে প্রেমের বিজুলি খেলে অভয় পদ কমলে প্রেমের বিজুলি খেলে চিন্ময় মুখ মণ্ডলে শোভে অট্ট অট্ট হাসি নিবিড় আধারে মা তোর চমকে রূপরাশি তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী নিবিড় আধারে
ওর উপর